দেখুন, পথশ্রী প্রকৃতপক্ষে হতশ্রীতে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে ওয়ান অফ দ্য ফ্লপ প্রজেক্ট অফ মমতা ব্যানার্জি যদি বলা যায়, সেটা হচ্ছে পথশ্রী। পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে যে কয়েকটি রাস্তা তৈরি হয়েছে বিগত দিনে, সে সমস্ত জায়গায় আপনাদেরকে অনুরোধ করব ক্যামেরা নিয়ে যান। 6 মাস 1 বছর পর রাস্তাগুলোর হাল কি বেহাল হয়েছে। বেশিরভাগ জায়গায় সিমেন্টের যে স্তর থাকে সেটা সরে গেছে, খোয়া বা পাথর যেটা থাকে সেটা বেরিয়ে গেছে সেখানে। রাস্তাগুলোর হতশ্রী অবস্থা। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাজেট যদি আপনি দেখেন, এই বাজেটে অবপরিকাঠামোগত যে ইনভেস্টমেন্ট, ক্যাপেক্স বলে যেটাকে, সেই ইনভেস্টমেন্টে কিন্তু খুব কম পরিমাণ অর্থ বরাদ্দ হয়। বেসিক ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু খুব বেশি অর্থ বরাদ্দ হচ্ছে না, আনপ্ল্যান্ড সেকশনে বেশি পয়সা বরাদ্দ হচ্ছে। এটা অন্যতম ক্রাইটেরিয়া। আমি অর্থনীতিবিদ নই, তবু রাজনীতিতে এসে যতটা অর্থনীতি বুঝেছি তা দ্বারা বলতে পারি যে যখন কোনো রাজ্য তার বাজেটে পরিকাঠামোগত উন্নয়নে কম টাকা দেয় তুলনামূলকভাবে, তার মানে সেই রাজ্যের বাজেট ততটা উইক বা দুর্বল, সেই রাজ্যের অর্থনীতি ততটাই দুর্বল, এবং অদূর ভবিষ্যতেও সেই রাজ্যের অর্থনীতি ভালো হওয়ার কোনো জায়গা থাকে না। কারণ এই পরিকাঠামোগত উন্নয়ন যদি না হয়, তাহলে আপনার অর্থনীতি বাড়তে পারে না, ভালো হতে পারে না। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে ওই মেরিয়ানা ট্রেঞ্চ না কি আছে না, সমুদ্রের সব থেকে গভীরতম তল, সেই তলের দিকে পশ্চিমবঙ্গের অর্থনীতি ধীরে ধীরে ডুবছে। আগামী দিনে বিজেপির সরকার তৈরি হলে আমরা নরেন্দ্র মোদী নামক কপি কল দিয়ে তাকে টেনে টেনে তুলব। পিএম গ্রামীণ সড়ক যোজনা, এই যে কেন্দ্র সরকারের প্রকল্পে তো অনেক রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তাগুলির অবস্থা যেহেতু খারাপ দেখা যাচ্ছে, সেটাকে আপনার মনে হচ্ছে রূপায়ণের সমস্যা? না না, সেটা তো অবশ্যই আপনাকে বুঝতে হবে। কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা দেয়, তাকে দেয় জেলা পরিষদকে। টেন্ডার করা, টেন্ডার থেকে পয়সা খাওয়া, তারপরে ইমপ্লিমেন্টেশন, তারপর লোকাল নেতার পিকনিকের পয়সা, মুরগির পয়সা, মদের পয়সা, এই দেবার পর যারা কন্ট্রাক্টর থাকে তাদের রাস্তা তৈরি করার উপযুক্ত পরিমাণ পয়সা থাকে না, কারণ জেলা পরিষদ থেকে কন্ট্রাক্ট পাস হয়। টাকা পাঠাচ্ছে তো মোদি। এক একটা রাস্তার জন্য বিশ্বাস করবে না, কোনোটাতে 10 কোটি, কোনোটাতে 12 কোটি, মিনিমাম 6 কোটি 7 কোটি টাকা দেওয়া থাকে এক একটা রাস্তার জন্য প্রধানমন্ত্রী সড়ক যোজনায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তৃণমূল কংগ্রেসের নেতাদের লোভের জন্য, মাত্রাতিরিক্ত লোভের জন্য, এই লোকাল নেতারা ধরে নিতাম পিকনিক করবে, মাংস টাংস মদ টদ খাবে, তাও না হয় ধরে নিতাম, বড় থেকে মেজো থেকে ছোট নেতা পর্যন্ত কেউ পয়সা নিতে চাচ্ছে না। স্বাভাবিকভাবে ওই ধরনেরই কাজ হচ্ছে। ব্রিগেডে ছিল 1 লক্ষ কণ্ঠ, এবার 5 লক্ষ কণ্ঠের পরিকল্পনা গীতা পাঠ থেকে, মানে সেই ভোটের আগে হিন্দুত্বেই সনাতনী সংস্কৃতি পরিষদের এই যে না না, এটা বিজেপি করছে না। বিজেপির তো গীতা পাঠ করানো কাজ না। আমরা মানুষকে বলি গীতা সবার, কারণ ভগবত গীতা যখন পৃথিবীতে এসেছিল তখন কোনো সোকল রিলিজিয়ান বলে কোনো রিলিজিয়ানই ছিল না। গীতা তো সবার পথ প্রদর্শক গীতা। ভারতবর্ষের অন্যতম মানে অমোঘ মানে অমূল্য সৃষ্টি হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। সেই শ্রীমদ্ ভাগবত গীতা সবার জন্য, এ তো নতুন তো কিছু নয়। এবং আমি শুনেছি কিছুদিন আগে প্রখ্যাত স্ক্রিপ্ট রাইটার, হিন্দি সিনেমার নাম বলে, জাভেদ আখতার সাহেব, তার আমি একটা ইন্টারভিউ শুনছিলাম। তিনি বলছিলেন যে সেলিম যখন ভারতবর্ষ সম্পর্কে জানতে চান, যে ভারতবর্ষ কি জানবো, তখন নাকি তার পিতা অর্থাৎ আকবর, তিনি মহাভারত নাকি দিয়েছিলেন তাকে জানার জন্য। তারা তো ইসলামিক ধর্মে তো ইসলামিক মান্যতার ছিলেন, কিন্তু তারা যদি দিয়ে থাকে, এটা আমি ফিরে ওনাকে কোট করে বলছি, তাহলে তো এটা সবার, এবং এই সবারকেই গাইড করতে পারে গীতা। গীতাতে কোনো ধর্মের কথা বলা নেই। তো গীতা পাঠ হওয়া এটা ভালো, এবং আমি তো চাইবো সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এতে অংশগ্রহণ করুক। জীবনকে ভালো করে বাঁচতে গেলে কিভাবে চলতে হবে তা গীতার মধ্যে একটা পথ বাতলানো আছে। যদি আপনার কাছে অন্য ভালো পথ থাকে দেখতে পারেন, কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত আবিষ্কৃত এটাই বেস্ট পথ। খিদিরপুরে জমি পাওয়া যাচ্ছে না, যেহেতু গীতা পাঠ সম্প্রসারণ হচ্ছে না, মানে জমি জটে আটকে আরো এক কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে 2023 সালেও আপনারা একটা করেছিলেন লোকসভা নির্বাচনের আগে। আমরা করিনি, প্রথম কথা আমি ডিফার করছি কেন, এবারেও সেই বিধানসভা নির্বাচনের আগেই আপনারা করছেন, কিন্তু লাভ কিছুই হবে না। ব্যাপার করে আদতে সরকার গঠন করা বা 2026 বিধানসভা নির্বাচন
দেখুন, আমার মনে হয় না গীতা পাঠের সাথে সরকার গঠন করা বা ইয়ের কোনো সম্পর্ক নেই। সরকার গঠনের কোনো সম্পর্ক নেই, ভোটের কোনো সম্পর্ক নেই। গীতা ভারতবর্ষের শাশ্বত জিনিস। আমি তো বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকেও মাঝে মাঝে গীতা পাঠ করা উচিত, তাহলে কিভাবে রাজ্য চালাতে হয় এটা অন্তত কি শিখতে পাবেন। পয়সা নেই তো, রোজগার নেই মানুষের হাতে, সেই জন্য এরা পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাটে যেতে হচ্ছে। আরে গুজরাটে গেছে, অত্যাচারিত হয়েছে, সে তো পরের ব্যাপার। আগে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, নির্লজ্জ বেহায়া বেশরমগুলোকে বলুন যে কেন একে গুজরাট যেতে হলো। তৃণমূলে যে চোরগুলো আছে তারা তাদের পয়সা সব রোজগার করছে, তারা মানুষকে ঠকিয়ে। আর এই নির্লজ্জ বেহাগুলো প্রশ্ন উত্তর দিতে পারছে না যে বাচ্চা ছেলেগুলোকে, নাবালকগুলোকে কেন গুজরাট যেতে হচ্ছে, কেন পশ্চিমবঙ্গে চাকরি নেই, কেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া যিনি সামলান দেবাংশু ভট্টাচার্য, তার বাবা গিয়ে গুজরাটে কাজ করে। তাহলে বুড়ো ভাম থেকে শুরু করে নাবালক পর্যন্ত সবাইকে গুজরাটে গিয়ে পয়সা রোজগার করতে হচ্ছে, আর সেই গুজরাটকে দিনে রাতি গালি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই জন্য আমরা বলছি অতদূর কষ্ট করে বাড়ির লোককে পৌঁছানোর দরকার নেই, পাঠানোর দরকার নেই। আপনারা গুজরাটের সরকার অর্থাৎ বিজেপি সরকারকে পশ্চিমবঙ্গে আনুন, বিজেপি পশ্চিমবঙ্গেই কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমরা গুজরাটে করে দেখিয়েছি, আমরা মধ্যপ্রদেশে করে দেখিয়েছি। আমি মধ্যপ্রদেশ থেকে ঘুরে এলাম, ইন্দোর থেকে। 7-7বারের ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কার শহর, ভাবা যায়? এনে ভিরাদ হাকিম সাহেব বড় বড় কথা বলছে, জল জমলে হাফ প্যান্ট পরে বারমুডা পরে ঘুরে বেড়ায়। যেখানে ইন্দোর কর্পোরেশন, ইন্দোর মিউনিসিপ্যালিটি, তারা তাদের শেয়ার বের করেছে একটা প্রকল্পের জন্য। 3 দিনে 300 কোটি টাকার টার্গেট ছিল, 800 কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে, 500 কোটি টাকা ফেরত দিতে হয়েছে। ভাবুন। আর আমরা কোথায় পড়ে আছি? শতাব্দী প্রাচীন কলকাতা কর্পোরেশন, তার ক্ষমতা আছে একটা শেয়ার বিক্রি করবে, শেয়ার বের করতে পারবে কোনো কিছুতে? CBI এর বিরুদ্ধে বিস্ফোরক অভয় আর বাবা মা। 11 বছরের মোদী সরকারের সাফল্য নিয়ে এবারে উদযাপন কিভাবে হবে? কেন্দ্রীয় মন্ত্রীরা আসছেন, আপনিও থাকবেন বিভিন্ন জায়গায়, একটু যদি বলেন। দেখুন, ভূপেন্দ্র যাদবজি আসছেন, আগামী দিনে কেন্দ্র সরকারের এই 11 বছরের কাজ আমরা মানুষের কাছে তুলে ধরবো। দেখুন, আমাদের বিরোধীরা বলতেন আমরা কাগজ দেখাবো না, আমরা উল্টো বলি, আমরা প্রতি বছর আমাদের রিপোর্ট কার্ড দেখাবো। আমরা রিপোর্ট কার্ড দেখাবো 11 বছরে আমাদের সরকার কি কাজ করেছে। এবং সব থেকে বড় রিপোর্ট কার্ড তো এই বিশ্ব ব্যাংকের, ওয়ার্ল্ড ব্যাংকের যে সার্টিফিকেট, এর থেকে তো বড় সার্টিফিকেট আর হয় না। আমাদের আবার ওরকম নকল পুরস্কার না বিশ্ব ব্যাংকের, একদম আসল তথ্য দেয়া। সাদা যে আমরা দুটো বিদেশি বিপিএল বিদেশি ধরে নিয়ে এসে সার্টিফিকেট নিয়ে ছবি তুললাম, ওটা তো পুরস্কার হয় না। পুরস্কার এরকম হয় যেখানে মানে বৈশ্বিক কোনো সংস্থা, বিশ্বের সর্বমান্য কোনো সংস্থা আপনার ডেটা দিয়ে প্রমাণ করে দেয় যে হ্যাঁ, ভারতবর্ষের দারিদ্র দূরীকরণে নরেন্দ্র মোদীর সরকার ভালো কাজ করেছে। বামপন্থীরা গরিব মানুষের কথা বলেছে, কাজ করে দেখাতে পারেনি। আমরা সবার সাথ সবার বিকাশের কথা বলেছি এবং আমরা সেটা ধরাতলে আনতে পেরেছি। 11 কোটির বেশি মানুষ বিগত দিনে এই অতি দরিদ্র গরিব সীমার বাইরে বেরিয়েছে। মানুষ আগামী দিনে আরও সামনের দিকে অর্থনৈতিকভাবে সবল হবে এবং এটাকে আমরা আগামী দিনে রাজ্য থেকে জেলা থেকে মণ্ডল স্তরে আমরা এই 11 বছরের বিষয়টিকে নিয়ে সামনে যাব, মানুষের কাছে যাব। কর্মী সভায় গড়হাজির কাউন্সিলররা তৃণমূলের দয়ায় চাকরি পেয়েছে, দলের হাত মাথা থেকে সরে গেলে কেউ পাত্তা দেবে না, মদন মিত্র বলেছে। না, মদনবাবু মাঝে মাঝে সত্যি কথা বলে ফেলেন। এর আগে বলেছিলেন যে 40% না 40%, এই ক্ষেত্রে বলেছিলেন 40% চাকরি দল দিয়েছে। তো এটা তো স্বীকারোক্তি। এটা 164 করে দিলে অন্য কেউ হয়তো অ্যারেস্ট হয়ে যেত। যেহেতু বাইরে বলছেন সেহেতু কেউ সিরিয়াসলি নিচ্ছে না। কিন্তু এটা যদি 164-এ ম্যাজিস্ট্রেটের সামনে মদনবাবু দিতেন, তাহলে মদনবাবুকে শুধু একা একা জেলে থাকতে হতো না, মদনের সাথে অন্যরাও যেত। তরুণী 5 মাস পর পালিয়ে এসে জানিয়েছে তাকে বলি দেওয়ার চেষ্টা হচ্ছে। দেখুন, অত্যন্ত চিন্তাজনক এবং সম্ভবত আমার কনস্টিটুয়েন্সির অধিবাসী হয়তো হতে পারে। আমি এখনো খোঁজ নিয়ে জানাচ্ছি, এটা আমার কাছে একটা এরকম ইনপুট এসে, আমি দেখছি খোঁজ নিয়ে। আমরা এই বিষয়ে খোঁজ খবর রাখছি এবং এর বিরুদ্ধে পুলিশি তৎপরতা হওয়া প্রয়োজন এবং পুলিশের উচিত যারা এর সাথে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করার। এটা পানিহাটি আচ্ছা, কামারপুকুর পানিহাটির ঘটনা, এই কামারহাটি পানিহাটি। যুবতীকে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, 5 মাস অত্যাচার ইত্যাদি। দেখুন, 5 মাস অত্যাচার সে সহ্য করেছে, মানে আপনাকে বুঝতে হবে এই রাজ্যের অর্থনৈতিক অবস্থার এবং চাকরির অ্যাভেলেবিলিটি, চাকরির যোগান কি জায়গায় পৌঁছে গেছে। মানুষকে চাকরি পাওয়ার জন্য আপনি যা ইচ্ছে তাই করতে বলে মানুষ করতে রাজি আছে, এখন এমন জায়গায় পৌঁছে গেছে, কারণ মানুষের হাতে কাজ নেই। শেষ করো। এখানে হচ্ছে দুটো প্রশ্ন। প্রথমে হচ্ছে
দুটো সেকশন। 20শে জুন, যেহেতু জুন মাস পড়ে গেছে, ইতিমধ্যে 7ই জুন আসবে, 20শে জুন আপনারা পশ্চিমবঙ্গ দিবস পালন করে থাকেন। রাজ্য সরকার যদিও সেটা মান্যতা দেয় না, তারা বাংলা দিবস পয়লা বৈশাখ পালন করছে। এই 20শে জুন নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, এবং প্রধানমন্ত্রীকে আনার ব্যাপারে কোনো উদ্যোগ দেখুন, এখনো এই বিষয়ে বলার মতো জায়গায় আমি নেই। তবে জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রী আশা করি তিনি পশ্চিমবঙ্গে আসবেন, এই ধরনের কথাবার্তা হয়েছে। কিন্তু সেটা বিষয় জুনই আসবেন এমন কোনো কথা নেই। বিষয় জুনকে আমরা আগেও পালন করেছি, আগামী দিনেও পালন করব। তার নাম এবং স্বরূপ কী হবে সেটা ঠিক করবো আমরা। রাজ্য সরকারের যে বিষয়টা উঠে আসছে, যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে সে সময় দাঁড়িয়ে তারা একেবারে বিল পাস করে তারা বাংলা দিবসকে রাজ্য দিবস হিসেবে তুলে ধরছেন। আপনারা একটা অতীত ইতিহাস হিসেবে আইনসভার 1947-এর ঘটনাটা সামনে রেখে পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পয়লা বৈশাখকে ঘোষণা করেছে। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ দিবস এবং পয়লা বৈশাখের সাথে মানুষের সেন্টিমেন্ট আছে, আমরা এটাকে কোনো বিরোধিতা করছি না। কিন্তু বাস্তবিকতা হচ্ছে এটা, যে পয়লা বৈশাখের সাথে পশ্চিমবঙ্গ দিবস বা পশ্চিমবঙ্গ তৈরি হওয়া, পশ্চিমবঙ্গ সৃষ্টি হওয়া, এর কোনো ঐতিহাসিক মেলবন্ধন নেই, ঐতিহাসিক কানেক্টিভিটি নেই। দেয়ার ইজ নো সাচ হিস্টোরিক্যাল কানেকশন। ওনার মনে হয়েছে পয়লা বৈশাখকে করা দরকার, উনি করে দিয়েছেন। ওনার মনে হয়েছে নীল সাদা রং করা দরকার, উনি করে দিয়েছেন। আমরা তার বিরোধিতা করছি না, যে কোনো একটা দিন উনি পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন, করুন। কিন্তু বিষয় জুন, 20 জুন এর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। 20 জুন 1947 সালে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা যদি না ঘটতো, তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তু হয়ে, আমিও তার সাথে অবশ্যই, মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তু হয়ে মধ্যপ্রদেশ এর দণ্ডকারণ্যে অথবা আন্দামানে উদ্বাস্তু পরিবারের মেয়ে হয়ে কোথাও একটা টাউন্সিলর অথবা পঞ্চায়েত প্রধান হয়ে বসে থাকতেন। তার থেকে বেশি তো কিছু হতে পারতেন না, মুখ্যমন্ত্রী হতে পারতেন না। সেদিন পক্ষে এবং বিপক্ষে ভোটাভুটি হয়েছিল যে পশ্চিমবঙ্গ গঠন হবে কি হবে না, এবং সেই ভোটাভুটির ফলে পশ্চিমবঙ্গ তৈরির সিদ্ধান্ত হয়। এ তো ঐতিহাসিক সত্য, এটাকে অস্বীকার করার জায়গা আছে? আমরা মিথ্যে কথা বলছি, দেখাক তৃণমূল কংগ্রেস, প্রমাণ করে দেখা কিভাবে মিথ্যে কথা বলছি। মহেশতলায় কারখানায় নাবালককে অত্যাচার করার পর 9 দিন কেটে গেল, পাঁচজন ইতিমধ্যেই ধৃত, কিন্তু যে নাবালকের উপর অত্যাচার হলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 10 দিনের কাছাকাছি, 9 দিনে পেরিয়ে গেছে। যেটুকু খোঁজ আমরা পেয়েছি, তপন বিধানসভা এলাকা, বালুরঘাট লোকসভার অন্তর্গত জায়গা থেকে শ্রমিকের কাজ করতে এই ছেলেটি এসেছিল। এবার সাংসদ সুকান্ত মজুমদারের কাছে আমার প্রশ্ন, বালুরঘাট লোকসভার অন্তর্গত এই ছেলেটি শ্রমিকের কাজ করতে মহেশতলায় আসা, 10 দিন ধরে নিখোঁজ, আপনি আপনার দিক থেকে কোনো উদ্যোগ নেন? দেখুন, আমরা আমাদের বিধায়ক এবং জেলা সভাপতিকে বলেছি, যেহেতু আমি এই মুহূর্তে কলকাতায় আছি, আমি বলেছি তাদেরকে খোঁজ নেওয়ার জন্য। আমাদের ওখানে বিধায়ক আছে তপন বিধানসভাতে, বুধরাই টুডু, এবং আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, এই দুজনকে আমি বলেছি যে খোঁজ খবর নিতে। কারণ ডিটেলস আমরা এতদিনও পাইনি, ডিটেলস পেরে পরে এতদিন আমরা খবর পেয়ে যেতাম, এখনও পাইনি। আমরা খোঁজ খবর চালাচ্ছি এবং অবশ্যই পরিবারের পাশে আছি, সাথে আছি। ছেলেটিকে খুঁজে পেতে যদি আমাদের তরফ থেকে কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সাহায্য করব। হাওড়া এবং বালি পুরসভার ভোট না হওয়াকে ইস্যু করে বিজেপি তো প্রচার করে, বিভিন্ন সময় আপনারা অভিযোগ করেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে বিধানসভা ভোটের কোনো প্রভাবই পড়বে না, তার কারণ নাগরিক পরিষেবা হাওড়া এবং বালিতে কোনো রকম কোনো খামতি নেই, সুতরাং আপনাদের সব অপপ্রচার। দেখুন, তৃণমূল কংগ্রেসের নাগরিক পরিষেবা কেমন, সেই হাওড়া স্টেশনের আশেপাশে একটু ঘুরে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। অনেক জায়গা আছে যেখানে রাকে রুমাল না দিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর যেতে পারবে না। নোংরা আবর্জনায় ভর্তি, রাস্তাঘাট ঠিক নেই, জল জমার সমস্যা, একের পর এক সমস্যা আছে। কিন্তু নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস কিভাবে ভোটে যেতে না যেতে, কাদের ভোটে যেতে, সে সবাই জানে। শওকত মোল্লা অভিযোগ করছেন খুব তার বিএলআরও অফিসে ঘুঘুর বাসা, এই অভিযোগ করছেন শওকত মোল্লা নিজেই। আর বাসা তো আছে, ঘুঘুর ডিম পাড়তে পারেননি, ওখানে ওনারও ইচ্ছে ছিল ঘুঘুর বাসাতে উনিও ডিম পারবেন। ডিম পাড়তে পারছেন না বলে অবজেকশন, ঘুঘুর বাসা নিয়ে অবজেকশন নেই, ঘুঘুর বাসাতে উনি গিয়ে ডিম পাড়তে পারছেন না, সেটা নিয়ে অবজেকশন। এই যে অনুষ্ঠান, সেখানেও সব এমএলএদের এবং মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর তারা চেষ্টা করেছিলেন। সেক্ষেত্রে আপনি একটু আগে যে কথা উল্লেখ করলেন, আপনি কি মনে করছেন যে অরাজনৈতিকভাবে সব অংশের মানুষই এই অনুষ্ঠানে আসা উচিত? না, আমি তো বিশ্বাস করি সব ধর্মের মানুষের আসা উচিত। আমি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছি, শুধু রাজনীতির লোক না, সব ধর্মের মানুষের আমার মনে হয় ভগবদ্গীতা পাঠে আসা উচিত। কারণ এটা যখন সৃষ্টি হয়েছিল, তখন পৃথিবীতে অন্য কোনো রিলিজিয়ান বা ধর্ম বলতে এখন যা বুঝি আমরা, সেটা ছিল না। তখন ধর্ম বলতে বোঝা যেত একটা ত্যাগ, তিতিক্ষা, অহিংসা,
শৌচ, এগুলো হচ্ছে ধর্ম বলে ধরা হতো। সিকিম জল ছাড়ার কারণে তিস্তা ভয়ঙ্কর হয়ে উঠেছে। মালবাজার, তিস্তা বাজার এলাকায় প্রমাদ তুলছেন মানুষ, মানে বন্যার আশঙ্কা। দেখুন, সরকারকে উচিত এখন থেকেই এনডিআরএফ এর সাথে কথা বলা, ডিএমকে এখন থেকেই নৌকো, শুকনো খাবার, পলিথিন এসবের ব্যবস্থা। আমরা পার্টির তরফ থেকে আমাদের বিধায়কদের সাথে কথা বলছি, নিয়মিত যোগাযোগে আছি, তাদেরকে বলেছি এলাকায় থাকতে এবং এলাকায় যেন তারা সেবা কার্যে প্রয়োজন, যেখানে যখনই প্রয়োজন হবে সেবা কার্যে এবং উদ্ধার কার্যে যেন হাত লাগায়। খিদিরপুরে জমি পাওয়া যাচ্ছে না, যেন মেট্রো সম্প্রসারণ থমকে গেছে, মানে জমি জটে আটকে রাজ্যে আরো একটা মেট্রো স্টেশন। দেখুন, এ তো নতুন কিছু নয়, গোটা রাজ্যে 61খানা রেল প্রজেক্ট এই মুহূর্তে, মেট্রো বাদ দিয়ে বলছি, কিন্তু 61খানা রেল প্রজেক্ট ডিউ টু ল্যান্ড অ্যাকুইজিশন প্রবলেম হ্যাভ বিন স্টলড, অর্থাৎ 61খানা রেল প্রকল্প স্তব্ধ হয়ে আছে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যায়। শুধু তাই নয়, আপনারা কেউ যখন বারাসত থেকে যাবেন NH-34 দিকে, বিস্তীর্ণ এলাকা নদিয়ায় না ঢোকার আগ পর্যন্ত সেখানে NH-34 এক্সটেনশন হচ্ছে না। এরপরে গ্রিনফিল্ড আমাদের যোগীজির গোরখপুর থেকে শুরু করে গ্রিনফিল্ড হাইওয়ে হবে, তৈরি হচ্ছে না ঠিক মতো, পশ্চিমবঙ্গে এসে আটকে যাচ্ছে। আমাদের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী যখন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছিলেন, তিনি বারবার রাজ্য সরকারকে বলেছেন যে কলকাতার উপকণ্ঠে আপনারা আরেকটি জায়গা দিন, ল্যান্ড দিন, সেখানে আরেকটি এয়ারপোর্ট তৈরি করবো। আমরা কলকাতায় যেহেতু এয়ারপোর্টের উপর চাপ বাড়ছে, আরেকটি এয়ারপোর্ট তৈরি করতে চাই কলকাতাতে। আমরা রাজ্য সরকার জমি দিতে পারছে না, 200 কিলোমিটার দূরে গিয়ে জমি দিচ্ছে, বলছে অন্ডালে তৈরি করো। এভাবে তো হয় না। রাজ্য সরকারকে জমি সংক্রান্ত নিয়মাবলী, জমি অধিগ্রহণ সংক্রান্ত নিয়মাবলী সঠিকভাবে বানাতে হবে। এবং জমি দিতে কেন মানুষ রাজি হচ্ছে না? কারণ কেন্দ্র সরকারের যে জমি অধিগ্রহণ যে আইন, অর্থাৎ সরকারি দামের 3 গুণ বেশি দাম দেওয়া হবে, সেটা এখানে ইমপ্লিমেন্ট হয় না। রাজ্য সরকার নিজের একটা নিয়ম বানিয়ে রেখেছে, কি 50%, তাতে জমিদাতারা কম দাম পায়। কেন্দ্র সরকারের যে নিয়ম হয়েছে সেই নিয়ম ফলো করলে, কেন্দ্র সরকারের জমি অধিগ্রহণ নীতি ফলো করলে, জমির দাম দেওয়ার যে পদ্ধতি তা ফলো করলে অনেক বেশি দাম যারা জমি দিচ্ছেন তারা পাবেন এবং তার ফলে তারা জমি দিতে আগ্রহী হবেন। তার বিরুদ্ধে পুলিশের যে এফআইআর, তাতে ধারা দেখা যাচ্ছে যে তার ফেসবুক লাইভে পুলিশের মর্যাদা হানি হয়েছে চূড়ান্তভাবে, এই ধরনের ধারা দেওয়া হয়েছে। কিন্তু অনুব্রতর বিরুদ্ধে এফআইআর সেই এফআইআর কি ধারা দেওয়া হয়েছে, কি আছে, কেউ তো জানেই না। দেখুন, এই অনুব্রতর এফআইআর কি পাবলিক ডোমেনে আনা উচিত? দেখুন, অনুব্রত মণ্ডলের এগেনস্টে আদৌ কোনো এফআইআর হয়েছে কিনা, হলে তাতে কি ধারা দেওয়া হয়েছে আমরা তো কেউ জানি না, পাবলিক ডোমেনে কিছু নেই। কারণ পুলিশ অনুব্রত মণ্ডলকে ভয় পায়। আপনার বাড়িতে কিছু হলে এবার আর অনুব্রত মণ্ডলকেই সোজাসুজি ডাকুন, পুলিশকে ডেকে কি হবে? পশ্চিমবঙ্গ পুলিশকে অনুব্রত মণ্ডলই আপনার সিকিউরিটি দেবে, এফআইআর করবে। যে পুলিশ নিজের বউ, নিজের স্ত্রী, মা, তাদের সম্মান বাঁচাতে পারে না, সেই পুলিশ আশা করি আপনার বাড়ির লোকেদের বা মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না, বা আমার বাড়ির মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না। না, এই যে বিক্রমজিৎ সাউ, তার বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্রে লিখছে যে উদ্দেশ্য প্রণোদিত আচরণ, শুধুমাত্র পুলিশের মর্যাদাকে এটা হানি করছে না, জনমানুষও বিভ্রান্তি তৈরি করছে। এই যে ছাত্র নেতার কথা বলা হচ্ছে, অথচ অনুব্রত ইস্যুতে একরকম, আবার এই ইস্যুতে, এই ছাত্র নেতার ইস্যুতে পুলিশ আবার না, অনুব্রত মণ্ডলকে যদি গায়ে হাত দেয় বা পুলিশ যদি তাদেরকে মানে হাত দেয়, গায়ে তুলে নিয়ে গিয়ে যায় তাকে, আমি তো বললাম, তাহলে অনুব্রত মণ্ডল তার যে সহ্য ক্ষমতা সেটা ভেঙে ফেলবে, নাম বলে দেবে। নাম বলার ভয়ে, পিসি ভাইপোর নাম যদি বলে দেয় অনুব্রত মণ্ডল, ইডি সিবিআই এর খাতায় তো পিসি ভাইপোর নাম তখন উঠে যাবে। তার ভয়ে কিছু বলছে না অনুব্রত মণ্ডলকে পুলিশ। সুপ্রিম কোর্টে তো একটা অনুব্রতই করছে। সুপ্রিম কোর্টে তো নির্দেশ আছে, কোনো ঘটনা ঘটলে 24 ঘন্টার মধ্যে আপলোড করতে হয়। 8 দিন ঘটনা ঘটে গেছে, 8 দিন অতিক্রান্ত হয়ে গেছে, এখনো আপলোড করা হয়নি, তাহলে কি সুপ্রিম কোর্টে অনুব্রত ঘুরে আসার পরে এসডিপিও না, পুলিশের, আমরা ছোটবেলায় বলতো না, পুলিশের 18, সরকারের 18 মাসে বছর, তো সেই হিসাবে হিসেব করে 18 কোথায়, এখন তৃণমূল আমরা তো 36 মাসে বছর হচ্ছে। পুলিশের দম নেই, ক্ষমতা নেই যে অনুব্রত প্রভুর নাম কোনো কেউ নিতে পারে। মাসে মাসে তো অনুব্রত দেয়া মণ্ডলের দেয়া দাক্ষিণ্যে এই ইয়ের চলে, পুলিশের চলে, বেড চলে। পুলিশ অফিসাররা, জেলার এসপি থেকে শুরু করে সবাই তাদের বাড়ির লোকেদেরকে গয়না টয়না কিনে দেয় অনুব্রত মণ্ডলের পয়সায়। স্বাভাবিকভাবে তারা অনুব্রত মণ্ডলের নাম কোথা থেকে দেবে, ধারাই বা কোথা থেকে দেবে?
পারলে গলায় মালা পরিয়ে তুলে নিয়ে যায়। আহা কি সুন্দর কথা বলেছেন আপনি আমার মা, আমার স্ত্রীকে নিয়ে। সমস্ত পুলিশ তাকে অভিনন্দন জানাবে আগামী দিনে, যে আমাদের মা সম্পর্কেও বলুন, আমাদের স্ত্রী সম্পর্কেও বলুন। সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। কেষ্টর গড়ে কি তৃণমূলের ফাটল বা দ্বন্দ্ব আরো প্রকট হচ্ছে? তার কারণ সাঁইথিয়ার ব্লক সভাপতি, তার নিশানায় হচ্ছে কাজল শেখ। এই কাজল আর অনুব্রতর দ্বন্দ্ব এই মুহূর্তে প্রকাশ্যে। সেখানে কাজল শেখ মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, এই অভিযোগ ব্লক সভাপতি। দেখুন, কাজল, অনুব্রত এগুলো আসলে চামচা বেলচা, এরা আসল নয়। লড়াইটা হচ্ছে পিসি বানাম ভাইপো। কাজল শেখ হচ্ছে ভাইপোর লোক, অনুব্রত মণ্ডল হচ্ছে পিসির লোক। পিসি ভার্সেস ভাইপো হচ্ছে। আপনারা বাইরে ওটা দেখতে পাচ্ছেন, লড়াইটা তো আসল কালীঘাটে হচ্ছে, ঘরের ভেতরে হচ্ছে। কে কাকে ধাক্কা মারে বাথরুমে ফেলে দেবে সেই নিয়ে লড়াই হচ্ছে। অপেক্ষা করুন, আরো মাথা ফাটবে, আরো অনেক কিছু হবে। সবে তো দ্বন্দ্ব বেরোতে শুরু করেছে। অপারেশন সিন্দুর নিয়ে সেনাকে অপমান, পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক 1 মাস পূর্ণ হলো আজকে অপারেশন সিঁদুরের। সেই সময় দাঁড়িয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক কালকে যা মন্তব্য করেছেন নরেন্দ্রনাথ, সেই জায়গায় পুলিশ আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের হচ্ছে রাজ্যের বিভিন্ন থানায়, কিন্তু তার এই মন্তব্যে পুলিশকে আদৌ কোনো পদক্ষেপ নেবে? দেখুন, আমার তো মনে হয় না পুলিশ কোনো পদক্ষেপ নেবে। এবং নরেনবাবু যখন বলছিলেন তাদের সেই সভাতে, তখন কিন্তু আপনারা যদি লক্ষ্য করে থাকেন, ওখানে যারা তৃণমূলের লোকজনও ছিল তারাও কিন্তু খুব বেশি সাই নরেনবাবুর সাথে খুব একটা কিছু দিচ্ছিলেন না। নরেনবাবুর মনে হচ্ছে দেশভক্তি নাও থাকতে পারে, কারণ তার পয়সা ভক্তি সব থেকে উপরে। পয়সা পেলে সব, তারা নিজের মাকেও বিক্রি করে দিতে পারেন, তাদের কাছে আবার দেশ কি। তো স্বাভাবিকভাবে এদের কাছ থেকে এটাই আশা করা যায়। আজকে তো শুনলাম ফিরাদ হাকিম সাহেব মনে হচ্ছে আরো এরকম দু চারটে কথা বলেছেন। মনে হচ্ছে অপারেশন সিঁদুরের মতো অপারেশন বাংলাটা খুব জরুরি জরুরি হয়ে পড়েছে এদের দুজনের ব্যবস্থা, এদের দুজনের মতো লোকেদের ব্যবস্থা করার জন্য। এই অনুব্রতর কুবচনের প্রতিবাদে নারী সম্মান যাত্রা, শুভেন্দু অধিকারী 9 জুন বোলপুর গিয়ে নারী সম্মান যাত্রা করছে। আগামী দিনে জানা গেছে নদীয়ার কালীগঞ্জ আপনাদের পরিকল্পনা রয়েছে। এই যে 1 মাস ব্যাপী নারী সম্মান যাত্রা, আপনি কোথাও কোনো অংশ নিচ্ছেন? অবশ্যই আমি কোথাও না কোথাও অংশ নেব। আমাদের সম্মানীয় বিরোধী দল নেতা নারী সম্মান যাত্রার ডাক দিয়েছে। এবং শুধু তাই নয়, আগামী দিনে আমরা প্রয়োজনে আমাদের যেটা আলোচনা চলছে, আমরা ওবিসি অধিকার যাত্রা, কারণ যেভাবে হিন্দু ওবিসিদের অধিকারকে খর্ব করে মুসলিমদেরকে, সকল মুসলিমদেরকে উইদাউট এনি সার্ভে, গরিব মুসলমান, যারা বঞ্চিত মুসলমান, যারা ওবিসি থেকে হয়তো কোনো এক সময় কনভার্সন হয়েছিল, তাদেরকেও যদি দিত তাও না হয় আমরা মেনে নিতাম। দু চারটে বাদ দিয়ে সবাইকে ওবিসিতে ঢুকিয়ে দেয়া, এবং বৃহৎ হিন্দু সমাজ, বিশেষ করে মাহিষ্য সমাজ, কৈবর্ত সমাজ, এদেরকে ওবিসির বাইরে রাখা, এই সমস্ত ইস্যু নিয়ে আমরা আগামী দিনে ওবিসি অধিকার যাত্রা, এই নারী সম্মান যাত্রা শেষ হয়ে যাওয়ার পর প্রয়োজন ওবিসি অধিকার যাত্রা করব। পুরো রাজ্য জুড়ে জানাবো আপনাদেরকে ডিটেলস। অপারেশন সিন্দুর নিয়ে ফিরাদ যেটা বলেছেন, ফিরাদ হাকিম, যে মোদির কোনো ক্রেডিট নেই, যা করেছে সমস্ত সব সেনা করেছে। হ্যাঁ, অবশ্যই আমরা এটাই মানি, সমস্ত ক্রেডিট শুড গোস টু আমাদের ইউনিয়ন ফোর্সেস। কিন্তু মোদিজি শুধু একটাই কাজই করেছেন। মোদিজি বলেছেন হাতটা ছেড়ে দিই, হাতটা খুলে দিই। যেটা আগে হাতটা বাধা থাকতো যখন ইউপিএ 1 ইউপিএ 2 যখন থাকতো, যার অংশ ফিরাদ হাকিম সাহেব ছিলেন ইউপিএ 1-এর, তখন হাতটা এবার বাধা থাকতো। তার ফলে মেরে গেলেও কি হতো, করেই নিন্দার বাইরে কিছু আর বেরোতো না আর কি। ফিরাদ হাকিম সাহেবরা তখন করলা খেয়ে নিতেন, খেয়ে নিয়ে একটু করি নিন্দা করতেন। তারপরে যখন মোদি সাহেব আসার পর কি হয়েছে, হাতটা খুলে দেন উনি। আগে নিয়ম ছিল হচ্ছে এক গালে থাপ্পড় মারলে আরেকটা গাল পেতে দিতে হবে, আর একটা জায়গায় থাপ্পড় মারো। এখন সেটা গান্ধীজির নীতি ছিল। আমরা গান্ধীজিতে বিশ্বাস করি, কিন্তু আমরা গান্ধীজির সাথে সাথে গান্ধীজির আরেকজন অনুসারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে আরো বেশি অনুসরণ করে, যে একটা গালে থাপ্পড় মারলে আর একটা গাল আসবে, কিন্তু সেই গালটা যে মেরেছে থাপ্পড় তার গালে মারতে হবে। এটা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ, যিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে দিল্লির বুকে, যেখানে কিং জর্জ 5 এর মূর্তি থাকতো এক সময়, সেখানে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি বসেছে।